আসসালামু আলাইকুম। আজকে আমি ওমর ফারুক মডেল মানসিক হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে রোগীটার সাথে কথা বলবো আমার খুব স্নেহধর পেশেন্ট ছিলেন, বেশ লম্বা সময় আমাদের এখানে ছিলেন। তা বর্তমানে সে দীর্ঘদিন যাবৎ বাসাতে ভালো আছেন। যেহেতু ওকে অনেক দিন পরে আমি কাছে পাইছি বা ওদের ফ্যামিলির বেশ কিছু রোগী আমাদের এখানে সুস্থতা লাভ করছে। তো আজকে ওর আমাদের এখানে ভর্তি হওয়ার কি কারণ ছিল, এই কথাগুলো ওর মুখ থেকে শুনবো। মডেল মানসিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেমন ছিলেন, এখানে কেমন সেবা লাভ করছে এবং বর্তমানে সে কেমন আছে, ওর অনুভূতিগুলো শুনবো। তারপরে আমরা ভিডিওর বাকি অংশে আমরা ওর যে কারণে ভর্তি হয়েছিল ওই সমস্যা এবং সমাধানের প্রতিকার সম্পর্কে আমরা এই নিয়ে কথা বলবো। তো আমরা প্রথমেই ওর থেকে জেনে নেই সে কী কারণে এখানে ভর্তি হয়েছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আগে মাদকাসক্ত ছিলাম। মাদকাসক্ত থাকার পরে আমার আব্বু আম্মা আমাকে মডেল মানসিক হাসপাতালে ভর্তি করায়। তারপর আমি এখানে দীর্ঘদিন যাবৎ ছিলাম। স্যারদের অনেক সেবা পাইছি, অনেক যত্ন করে আমাদেরকে রাখা হয়েছে। রাখার পরে যখন আমি বাড়িতে গেলাম তখন আমি অনেক সুস্থতা লাভ করতেছি। আমার পরিবারের কাছে আমি অনেক ভালো। আগে নিজের বাপ মাকে চিনতাম না, নিজের বাপ মার সাথে অনেক খারাপ ব্যবহার করতাম। এখন বাপ মার সাথে অনেক ভালো ব্যবহার করি, সবাই আমাকে অনেক স্নেহ করে, আদর করে। আমি ফ্যামিলির এখন একজন যোগ্যবান সন্তান। আমি মডেল মানসিক হাসপাতাল থেকে উন্নত হয়েছি। এখন আমার লাইফটা অনেক সুন্দর। আমি বাপের ব্যবসা বাণিজ্য শিখতেছি, এটা আমি শুভকামনা করি। দর্শকবিন্দু, আসলে সে নিজেই বলছে আসলে প্রথমে কি করছিল। তো সেও কিন্তু একটা অপচিকিৎসার শিকার হয়েছিল শুরুতে। ওর অসুস্থতাটা আমি তোমার কাছে যেটা জানতে চাচ্ছি, অসুস্থতা শুরুতে তুমি যখন নেশার সাথে জড়াইছো, সে কিন্তু এবার এসএসসি পরীক্ষার্থী। হ্যাঁ, ওর বয়সটা কিন্তু খুব বেশি না, এবার এসএসসি পরীক্ষার্থী। খুবই ভালো একজন ভদ্র ছেলে। সঙ্গদোষ যেটাকে বলা হয়, বন্ধুদের পাল্লায় পড়ে সে মাদকাসক্তির রাস্তাটা চলে গেছে, বুঝতে পারেনি সে আসলে কি ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে। তো সর্বপ্রথম ওকে চিকিৎসার জন্য যে অভিভাবক, অ্যাকচুয়ালি যে আমাদের দেশের মোর দেন 95% গার্ডিয়ান যে কাজটা করে, হ্যাঁ, ওর সুস্থতা লাভের জন্য কী অপচিকিৎসার আশ্রয় নিয়েছিল সেটা সম্পর্কে ওর থেকে একটু জেনে নিই। হ্যাঁ, ফেরত আনার জন্য। তারপরে আবার বিভিন্ন কৌশলে অপকৌশলে ওকে ভালো করার জন্য চেষ্টা করছিল, যেমন একটা মাদ্রাসাতে দিছিল। সেই গল্পটা একটু আমি ওর থেকে জানতে চাচ্ছি। মাদ্রাসায় দিছিল যে ওখানে কীভাবে ভালো করার চেষ্টা করছিল, তোমাকে ওই সম্পর্কে একটু বলো। আমার ফ্যামিলি যখন আমাকে মাদকাসক্ত হওয়ার পর আমাকে যাওয়ার পর আমি আর তার চেয়ে বেশি খারাপ হয়ে গেছিলাম। তারপরে খারাপ হওয়ার পর আমাকে একটা মাদ্রাসায় দেওয়া হলো। এই মাদ্রাসায় আমাকে মানে ভালো চিকিৎসা দিতে পারে নাই। আমি মাদ্রাসায় কোনো কিছু শিখতে পারি নাই। তার ফলে ওইখান থেকে থাকার পর আমার কোনো উন্নতি হয় নাই। তারপর আমার ফ্যামিলি মাদ্রাসা থেকে সোজাসুজি আমাকে মডেল মানসিক হাসপাতালে দেওয়ার পরে আমি অনেক সুস্থতা লাভ করছি। এতে স্যারদের দোয়া ছিল, আমার ফ্যামিলির দোয়া ছিল। আল্লাহ আমাকে অশেষ রহমতের কারণে আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন। যে জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এখানে, বিশেষ করে সাইকিয়াট্রিক পেশেন্ট এবং এডিকশনাল পেশেন্ট যারা আছেন, বিশেষ করে এডিকশনাল পেশেন্টগুলোকে আমরা স্পেশাল পেশেন্ট হিসেবে কাউন্ট করি। কারণ মাদকাসক্তি একটা মানসিক রোগ। সঠিক চিকিৎসা, উপযুক্ত পরিবেশ এবং সঠিক যত্ন এবং পরিচর্যার মাধ্যমে একটা মানুষের মন পরিবর্তন হবে। আপনার মন যদি আপনি পরিবর্তন করতে না পারেন, মাদকাসক্তি থেকে বের হয়ে আসাটা কঠিন। সেই কঠিন কাজটাকেই কিন্তু আমাদের এই ভাই বন্ধু সে অনেক সুন্দরভাবে করে এখন সে নিজেই বলল যে বাবার ব্যবসার কাজে এখন সময় দিচ্ছে। সে আমাদের কুমিল্লারই সন্তান। ব্যবসা একসময় ফ্যামিলির বার্ডেন ছিল, যাকে বোঝা মনে করতো, এবং একটা সময় ফ্যামিলির যে পরিমাণ ইরিটেট করছে সে, ওই দিনগুলো আসলে খুবই ভয়াবহ ছিল একজন বাবা মার জন্য। এই বার্ডেনটা ফেস করা, ওই বার্ডেনটাকে ওরা হজম করা, এটা খুবই কঠিন কাজ ছিল। তো এখন আমাদের এখানে থাকা অবস্থায় যেটা আমাদের সর্বোপরি হচ্ছে, আমাদের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ভর্তি ছিলেন। পাশাপাশি আমাদের যে কাজটা ছিল ওকে নিয়ে, বিশেষ করে যতগুলো আমাদের যে কোনো এডিকশনের, যে কোনো আসক্তি, আমাদের এখানে ইন্টারনেট আসক্তি, মোবাইল ফোন আসক্তি, ইন্টারনেটে গেমস আসক্তি, হ্যাঁ, তারপর হচ্ছে মেয়েদের প্রতি আসক্তি, এই পেশেন্টগুলো আমরা বেশ টিনেজার পেশেন্ট পাচ্ছি প্যান্ডেমিক সিচুয়েশনে, এই করোনা মহামারীতে। তো সে জায়গা থেকে আমরা বের হয়ে আসার জন্য নিয়মিত তালিম, ধর্মীয় আলোচনা, প্রপার কাউন্সিলিং এবং সঠিক মূল্যবোধ জাগ্রত করার আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের এখানে সে যেহেতু পূর্বে বেশ কয়েক জায়গাতে চিকিৎসাধীন ছিলেন,
হ্যাঁ, বা চিকিৎসা ওকে সুস্থতার চেষ্টা করা হয়েছিল। তো সে অবস্থা থেকে এখানে এবং অন্য জায়গার মধ্যে কি পার্থক্য সে বুঝতে পারে, ওর বাস্তব অভিজ্ঞতাটা থেকে আমরা একটু অভিজ্ঞতা নিতে চাচ্ছি। তুমি অন্য যেখানে যেখানে ছিলা, যেভাবে যে প্রক্রিয়া তোমাকে ভালো করার চেষ্টা করছিল, সেখানের এবং মডেল মানসিক হাসপাতালের মধ্যে দুয়ের মধ্যে পার্থক্যটা কি তোমার কাছে বলো তো? উল্লেখযোগ্য পার্থক্যটা কি, বা এখানে কোন জিনিসটা তোমার কাছে ভালো লাগছে, কোন জিনিসটার কারণে তুমি ইমপ্রেসিভ হয়েছো যে আমাকে সুস্থ লাইফে ফিরে আসতে হবে, সুন্দর জীবনটাতে ফিরে আসতে হবে? 5টা 6টা করে সিগারেট দেওয়া হতো। সিগারেট দেওয়ার ফলে মন মানসিকতা কোনো সময় পরিবর্তন হয় নাই। আর ওরা কোনো ভালো ব্যবহার করতো না, সবসময় খারাপ ব্যবহার করতো, তার কারণে মন মানসিকতা আরও খারাপ হয়ে যেত। আর যখন মডেল মানসিক হাসপাতালে আসলাম, স্যাররা অনেক কিছু বুঝাইতো, নামাজ কলমা পড়ছি, তারপরে ওষুধ খাওয়ার ফলে আল্লাহর রহমতে নিজের মন মানসিকতা পরিবর্তন হয়েছে। ওইখানে পরিবেশটা অনেক, মডেল মানসিক হাসপাতালের পরিবেশটা অনেক সুন্দর ছিল। স্যাররা আদর যত্ন করে বুঝাইতো, কোনো মারধর করতো না, সব রোগীদেরকে সমান চোখে দেখতো। এই কারণেই মন মানসিকতা পরিবর্তন হওয়ার কারণেই আমি নিজের সুস্থতা লাভ করছি। বর্তমানে কি কোনো সিগারেট খাও? আগে তো অনেক লম্বা সময় সিগারেট পাশাপাশি নেশা জাতীয় দ্রব্য নিতা, এখানে মডেল মানসিক হাসপাতালে কি তোমাকে কোনো সিগারেট দেওয়া হতো, বা বর্তমানে তুমি সিগারেট থেকে দূরে থাকতে পারতেছো কি না? এখানে মডেল মানসিক হাসপাতালে আমি কোনো সিগারেট দেওয়া হতো না, নেশা জাতীয় কোনো কিছু দেওয়া হতো না। আমি এখন বাড়ি থেকে কোনো সিগারেট টিগারেট খাই না। আমি এখন সুস্থতা আছি, এবং কি আগে যে বাজে বন্ধুদের সাথে মিশতাম ওইটা থেকেও আমি বিরত আছি। স্যারদের জন্য দোয়া রইল, স্যাররা আমাকে দোয়া করবেন, এই জন্য আমি শুভকামনা লাভ করছি। হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা ওর মুখ থেকে আসলে ওর বেশ কিছু অনুভূতির কথা জানতে পারলাম। ওর একটা কাজিন ভর্তি আছে আমাদের এখানে, সেও আজকে ডিসচার্জ পাবে ইনশাআল্লাহ। যথেষ্ট ভালো ছেলে। ও অবশ্যই এডিকশনের প্রবলেম নিয়ে আসেনি, সে একটা মানসিক সমস্যা নিয়ে আসছেন। তো আমাদের হচ্ছে একটা পরিবারে যখন একটা মাদকাসক্ত সন্তান থাকে, সেটা পরিবারের জন্য এ পরিমাণ বোঝা হয়, বা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয়, আর্থিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয়, এবং পারিবারিক পৈশিকতার শিকার হতে হয়, যেটা পরিবার নির্যাতনের শিকার হয় এবং রোগী নিজেও নির্যাতনের শিকার হয়। তারা তখন বাস্তবতা উপলব্ধি করার ক্ষমতা তাদের মোটেও থাকে না, কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার মতো ক্ষমতা থাকে না। যদি তাদেরকে সুন্দর একটা জীবনে ফিরিয়ে আনার জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে। আমরা যদি সেই সুন্দর পৃথিবীটা তাদের জন্য তৈরি করতে না পারি, সেই স্পেসটা না করে দিতে পারি, তারা আসলে এই খারাপের রাস্তা থেকে কখনোই ফেরত আসতে পারবে না। আমি ভুলকে, মানুষ একটা কথা বলে যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। মাদকাসক্ত একটা পরিবারের জন্য অনেক বড় একটা অভিশাপ বলা যায়। মাদকাসক্ত একটা রোগ, একটা মানসিক রোগ। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই মাদক গ্রহণ করতে পারে না। মাদক যেমন শারীরিকভাবে খুবই ক্ষতিকর, ইসলামিকভাবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে খুবই বর্জনীয়। সকল ধর্মেই মাদক গ্রহণের ব্যাপারে উদ্বুদ্ধ করেনি কোনো ধর্ম। বৌদ্ধ ধর্মের মধ্যে যে 5টা, ওদের বুদ্ধ হওয়ার জন্য যে 5টা নীতি অবলম্বন করতে হয়, সেখানে মাদক পরিহার একটা পয়েন্ট আছে। তো আমাদের ইসলাম ধর্ম কোনোভাবেই কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য, মাদক দ্রব্য কোনোভাবেই সমর্থন করে না, এটা হারাম করা হয়েছে। তো আমাদের সন্তান যারা আগত নতুন প্রজন্ম যারা আসছেন, ওদের জন্য আমরা পুরাতন যারা আছি, আমরা একটা খারাপ পৃথিবী, খারাপ পরিবেশ, খারাপ বাংলাদেশ তৈরি করে ফেলেছি। নেশাজাতীয় দ্রব্য অ্যাভেলেবেল করে, সহজাত করে। আমরা যারা ভুল পথে চলে গেছে, বিশেষ করে আমাদের টিনেজের যে ভাই বোনেরা, হ্যাঁ, সমানতালে কুমিল্লা শহরে ভাই এবং বোনেরা কিন্তু নেশাজাতীয় দ্রব্যের মধ্যে আগাচ্ছে। হাই স্কুলের আমরা এমন পেশেন্ট পাচ্ছি যে 8, 9, 10-এ পরে কুমিল্লাতে খুব ভালো স্কুল, স্বনামধন্য স্কুলের আমরা এই রকমের বাচ্চা পাচ্ছি যারা নেশার সাথে জড়ায় পড়ছে। তো এক্ষেত্রে আমরা বলবো, বরাবরই বলবো, অভিভাবকদের খুব সচেতন থাকতে হবে, সন্তানের চলাফেরার উপর নজর রাখতে হবে, সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, সন্তানকে সর্বোচ্চ পরিমাণ সুবিধা দিতে হবে কিন্তু নিজের নিয়ন্ত্রণের ভিতর রেখে, এবং সন্তান কার সাথে চলতেছে, কার সাথে ফিরতেছে, কার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেছে, সে ব্যাপারে অভিভাবকদের অবশ্যই সচেতন হওয়া জরুরি। এবং আমার কোনো সন্তান যদি ভুল করে, সেই ভুলটাকে আমি এস্টাবলিশ করব না আরেকটা ভুল করে। আমার সন্তান ভুল করতেই পারে, আমার ভাই ভুল করতে পারে, আমার বোন ভুল করতে পারে, কিন্তু আমার বোন ভুল করেছে, আমার ভাই ভুল করেছে, তাদের ভুল শুধরানোর জন্য আমি আরেকটা ভুল করব না। আমি কীভাবে সংশোধন করতে পারবো ওকে, সে খারাপ রাস্তা থেকে ফেরত আনতে পারবো, সেটার জন্য সর্বোচ্চ আমাকে সুস্থ চিন্তা করতে হবে। আপনাকে একজন অ্যাডিকশনের পেশেন্ট, ওর কাছে পৃথিবীর সবচেয়ে বেশি দামি জিনিস, সবচেয়ে মজার জিনিস, সবচেয়ে আনন্দের জিনিস নেশাটাকেই মনে করে, কিন্তু নেশা সে ওর জীবনকে, দুনিয়ার বর্তমান সময় শারীরিক স্বাস্থ্য নষ্ট করতেছে, মানসিক স্বাস্থ্য নষ্ট করতেছে, অর্থনৈতিক অবস্থা ভেঙে দিচ্ছে, পরিবার ব্যবস্থা ভেঙে দিচ্ছে, এবং আখিরাতকে সে নষ্ট করে দিচ্ছে। এই জিনিসটা ওর মধ্যে থাকেই না। তো আমরা যদি তাদের পাশে
স্নেহের দৃষ্টিতে সঠিক সেবা আন্তরিকতা নিয়ে দাঁড়াতে পারি, তাহলে আমাদের এই কুমিল্লা তথাপি এই বাংলাদেশ একদিন নেশামুক্ত হবে। এটা আমাদের কামনা, আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি সর্বোচ্চ মানের সেবা দেওয়ার জন্য। মডেল মানসিক হাসপাতাল যে কোনো আসক্তির পেশেন্ট এবং মানসিক পেশেন্টদেরকে আলাদা রেখে সর্বোচ্চ সেবা দিয়ে, আন্তরিকতা দিয়ে, সুস্থ পরিবেশে, নেশা জাতীয় দ্রব্য থেকে, এডিকশন থেকে, যে কোনো প্রকার আসক্তি থেকে আমরা বের করে আনার জন্য চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের সফলতার হার সবচেয়ে বেশি। এটা হচ্ছে আমাদের অনুপ্রেরণা। যখন আমাদের কোনো একজন অভিভাবক এসে আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করে এবং আমাদের জন্য দোয়া করে, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। তো আমরা আপনাদের পাশে সবসময় আছি। যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত পরিবার, এই পর্যন্ত নেশাতে জড়ার কারণে, সন্তানের কারণে বাবা মা দিশেহারা, তাদেরকে আমরা এতটুকু বলতে পারি যে আপনাদের পরিবারের শান্তি ফিরিয়ে আনার জন্য মডেল মানসিক হাসপাতাল একাগ্রচিত্তে আন্তরিকতার সাথে সর্বোচ্চ সেবা নিশ্চিত করে আপনার পরিবারে হাসি ফিরিয়ে আনার জন্য অঙ্গীকারবদ্ধ। এজন্য মডেল মানসিক হাসপাতাল কুমিল্লা একমাত্র মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত প্রাইভেট মানসিক হাসপাতাল, যেখানে পুরুষ এবং মহিলা উভয় পেশেন্টকে শতভাগ নিরাপত্তা এবং সুন্দর এবং আন্তরিক পরিবেশে রেখে চিকিৎসার ব্যবস্থা রয়েছে বহির্বিভাগ এবং আন্তঃবিভাগে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন। আমাদের আমি একটা কথা বললেই হয়, আজকে আমাদেরকে আমাদের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া স্যার আমাকে খুব ইন্সপায়ার করলো, যেটা বলতে আমাদের আসলে সচেতনতার জন্য কাউকে না কাউকে দায়িত্ব দিতে হবে। সেই দায়িত্বটা আমাদের সকলকেই পালন করতে হবে। স্যারের 3টা টিপস সবসময় আমাকে বলে যে ওমর ফারুক, যে 3টা জিনিস সবসময় উপদেশ দিবা: কাজ, সুস্থ চিন্তা, ইবাদত। এই 3টা মানুষের মধ্যে, মানুষ যদি এই 3টা জিনিস নিয়ে থাকে, এই 3টা জিনিস তার ভিতরে রাখে, তাহলে সে অবশ্যই খারাপ কাজে জড়ানোর প্রবণতা খুবই কম সময় পাবে। 3টা জিনিস আমি আবারও বলতেছি: কাজ, সুস্থ চিন্তা, ইবাদত। এই 3টা জিনিস আপনাকে, আপনার মন ভালো রাখবে, শরীর ভালো রাখবে, আপনার পরিবার জীবন, কর্মজীবনকে কর্মচঞ্চল আনন্দময় রাখবে। তা আপনাদের সকলের কাছে আমরা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া প্রার্থী এবং অতীতে যারা আমাদের থেকে সেবা নিয়ে গেছেন তাদের জন্য দোয়া প্রার্থী, এবং আমাদের দেশটা যেন মাদকমুক্ত সুন্দর আধুনিক দেশ হিসেবে গড়ে ওঠে, সেজন্য আপনাদের কাছে সবাই দোয়া করবেন, চেষ্টা করবেন। মাদক থেকে আমরা দূরে থাকব, নেশা জাতীয় যে কোনো পণ্য থেকে দূরে থাকব, দূরে রাখবো। মাদকের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।